আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। 15% ডিজেলের দাম বৃদ্ধিতে 40% খরচ বাড়ার দাবি করে বাস রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় মিলিয়ে 112% ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। তবে বিশেষজ্ঞদের মতে ঊর্ধ্বগতির জীবনযাত্রায় নতুন করে পরিবহন ব্যয় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। এদিকে সরকারি ঘোষণা ছাড়াই বাড়তি ভাড়া নিচ্ছে কোনো কোনো বাস। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। 30 টাকা এখন নাই, তো 40 টাকা ভাড়া কইতাছে, 40 টাকা দিতে হইব। আমি 30 টাকা করে দেই না। এভাবেই বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছিলেন যাত্রাবাড়ি রোডের এই যাত্রী, যদিও বিষয়টি অস্বীকার করেন কন্ট্রাক্টর। আমার চারের ভাড়া 35 টাকা, তো আমি চারের ভাড়া দিতে বলছি যে ভাই আমার চারের ভাড়া দেন, আমার 35 টাকা বা 35 টাকা আমার দেন। তার মতো বাড়তি ভাড়া না নেওয়ার দাবি অন্যান্য চালকদেরও, তবে ভাড়া বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। ভাড়া না বাড়ালে গাড়ি চালায় এমনি তো পাই না, আরো তো অবস্থা খারাপ। সামান্য কিছু বাড়লে আমরা একটু চলতে পারি আর কি। কিলোতে তো মনে করেন 1 টাকা বাড়লেই চলবে। কিন্তু ভাড়া বাড়লে বাড়তি চাপ বাড়বে জানিয়ে যাত্রীরা বলছেন, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার খরচের ঊর্ধ্বগতিতে এমনিতেই হিমশিমে তারা। যারা বড় ব্যবসায়ী বড় বিজনেসম্যান তারা তো কোনো লাভবান, তাদের কোনো সমস্যা নাই। এই ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। আমরা কয় টাকা বেতন পাই? অনেকে মনে হয় যে বেসরকারি চাকরি করে, অনেকে সরকারি চাকরি করে। সবাই মনে হয় যে সব কিছু একটা সমঝোতার সাথে মিল রেখে কিন্তু বাজার ঊর্ধ্বগতিতে যাওয়া উচিত। এদিকে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ার পরপরই প্রতি কিলোমিটারে 2 টাকা 3.8 পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাস মালিকরা। এতে রাজধানীতে প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে 4 টাকা 83 পয়সা এবং দূরপাল্লায় 4 টাকা 50 পয়সা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বাস মালিক নেতারা বলছেন, গাড়ির নিজস্ব মূল্য ও রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে এই দাবি জানানো হয়েছে। এর মধ্যে শুধু তেল খরচের জন্য ভাড়া যোগ করা হয়েছে 0.98 পয়সা। তবে এই মুহূর্তে অন্যান্য খরচ যোগ করা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নির্ধারণে সরকারের মূল্য নির্ধারণ কমিটিকে চুলচেরা বিশ্লেষণ দরকার। 1 লিটার তেলে প্রায় 3.25 কিলোমিটার রান করতে পারে এবং 52 সিটের যদি আসন ধরেন, তো সেইখানে শুধু যদি তেলের দাম বাড়ানো, আমরা যদি ওইটাকে বিবেচনায় নেই, তেলের দাম বৃদ্ধি তার সাথে আমি ভাড়া সমন্বয় করতে যাচ্ছি, তাহলে আমার ধারণা এখানে 20-25 পয়সা বেশি বাড়ানো আসলে সুযোগ নেই। এখন তেলের দাম বেড়েছে, সমন্বয়টা আসলে তেল ভিত্তিকই করা উচিত। এ সময় গণহারে ভাড়া না বাড়ানোর তাগিদ দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, নাগরিকদের জন্য পরিবহন ব্যয় কমাতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। মেগা সিটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে এনরিচ একটা পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, সমৃদ্ধ, সেটা ব্যাকবোন হিসেবে থাকবে শহরের, যাতে করে আমার যাতায়াতের খরচটা কম থাকে। পাবলিক ট্রান্সপোর্টটা সরকার সবসময় এটা সমৃদ্ধ করতে চায়, যাতে করে এটা মানুষের যে আয় তার সাথে একটা সঙ্গতিপূর্ণ হয়। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সার বেশি বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। 15 টাকা বাড়ছে, 15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝে বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে দুদিন আগে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এখনও সরবরাহ বাড়েনি কোনো পাম্পে। এছাড়া তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিআরটিএ। তবে বাস ভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ দিয়েছে মালিক সমিতি। অথচ লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। এই মুহূর্তে আসাদ গেট সোনার বাংলা পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাস ভাড়া বৃদ্ধির একটি অভিযোগ পাওয়া গেছে, এটি সরজমিনে আপনি কতটা সত্য দেখেছেন এবং তেলের যে সরবরাহ সেটি কেমন, গ্রাহক ভোগান্তি কমেছে কিনা? রহিম, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরেছি। বর্তমানে রয়েছি আসাদ গেট যে পাম্প, সোনার বাংলা পাম্প, সেখানে রয়েছি। এই পাম্পে বেলা 11:30 নাগাদ কিন্তু তেল এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এখানে আমরা দীর্ঘ লাইন দেখছি।
প্রাইভেট কার এবং আমার ডান পাশে মোটরসাইকেল রয়েছে। এছাড়া আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আহ, আহ, গত সোমবার থেকে কিন্তু বাড়তিতে 20% তেল দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। তবে তারা একটি তথ্য জানিয়েছে, যেসব পাম্পগুলোতে অর্ধেক তেল দেওয়া হতো সেই সব পাম্পগুলোতে কিন্তু বাড়তি তেল দেওয়া হচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু তেলের বাড়তি যে সরবরাহ সেটি করা হয়েছে। সব মিলিয়ে যদি বলা যায়, যদি আমি বাস ভাড়ার কথা বলি, যে বাড়তি দাম, সেই দামকে কেন্দ্র করে কিন্তু যাত্রীদের একটি অভিযোগ রয়েছে যে লোকাল বাসগুলোতে ভাড়া বেশি নিচ্ছে। তবে আমরা ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না, কিংবা তাদেরকে রেগুলার যে ভাড়া সেটি কিন্তু তারা দিচ্ছেন না, এমনকি তারা অভিযোগ করছে। সব মিলে দেখে আমরা বলতে পারি যে পাম্পগুলোতে এখন পর্যন্ত, রাজধানীর পাম্পগুলোতে বাড়তি যে সরবরাহ সেটি কিন্তু করা হচ্ছে না। তবে যেসব পাম্পে অর্ধেক তেল দেওয়া হচ্ছিল সেই সব পাম্পগুলোতে বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর আসাদের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ জানি। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের তীব্র সংকট চলছে গাজীপুরে কালিয়াকৈরে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জ্বালানি তেলের যে সংকট, এটিতে যানবাহনের যারা মালিক এবং চালক তারা ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু এর পাশাপাশি শিল্প কারখানায় এর প্রভাব কেমন দেখছেন? জি, তানিয়া, আপনি জানেন যে সরকারিভাবে কিন্তু একটি তেলের দাম বৃদ্ধি করে দিয়েছে। এই তেল দাম বৃদ্ধি করার পরেও কিন্তু তেলের সংকট কাটেনি কালিয়াকৈরে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই সংকট কিন্তু যে আমাদের কালিয়াকৈর শিল্প অধ্যুষিত এলাকা, এই শিল্প অধ্যুষিত এলাকা কারখানাগুলোর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই তেলের সংকট কিন্তু তাদের উপরে পড়েছে, কারণ তাদের জেনারেটর রয়েছে, সেই জেনারেটর কিন্তু তেল দ্বারাই চালিত হয়, যার ফলে কিন্তু সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে যে কালিয়াকৈর প্রায় 17টি পাম্প রয়েছে, এই পাম্পের অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে। আপনি জানেন যে চাহিদা তাদের যদি একটি পাম্পে 11,000 লিটার তেল থাকে, তারা কিন্তু পাচ্ছে 5,000 লিটার বা 3,000 লিটার, যার ফলে কিন্তু আনা মাত্রই কিন্তু সেগুলো শেষ হয়ে যাচ্ছে, যার ফলে পাম্পগুলো বন্ধ রয়েছে। এদিকে গ্রাহকের সাথে কথা বলেছে, সবচেয়ে ভোগান্তিতে রয়েছে যারা কর্মজীবী মানুষ, যারা শিল্প কারখানা বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মোটরসাইকেল যুগে তারা বা গাড়ি যুগে তারা কাজে নিয়োজিত হচ্ছে, তারা কিন্তু সময় মতো যেতে পারছে না, যার ফলে তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা কিন্তু এই তেলের সংকটের কারণে কিন্তু গাড়ি চালাতে পারছেন না, যার ফলে কিন্তু তাদের পরিবারের যে প্রতিদিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তারা কিন্তু দিতে পারছেন না, সেখানেও কিন্তু তারা ভোগান্তি রয়েছে। এদিকে গ্রাহকরা বা চালকরা বলছেন যে এই সংকট যে কবে নাগাদ শেষ হবে, সরকারের আসলে একটু নজর দেওয়া আছে। এছাড়া আপনি জানেন যে প্রতিটা পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করলেও কিন্তু আমাদের কালিয়াকৈর যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ট্যাগ অফিসার তেমন চোখে পড়েনি। জি, তানি ছিল, এই ছিল কালিয়াকৈর থেকে তেল পাম্পের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। অন্য প্রসঙ্গ, বরগুনায় হামের রোগী কমতে শুরু করেছে। নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 13 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, 1 জানুয়ারি থেকে বরগুনায় 300 জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 33 রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে 85 শিশু। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি হয়েছে টাঙ্গাইল ও পটুয়াখালীতে। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, হামের সংক্রমণ কমার বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, এবং হাম সংক্রান্ত যেই রোগীগুলো আসছেন তাদের চিকিৎসা কেমন? কমতে শুরু করেছে হয়েছে, যেখানে প্রতিদিন 30-এর উপরে হামের রোগী আসতো, এবং আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুর আলম আমাদেরকে জানিয়েছেন যে এখন বরগুনা হাসপাতালে মাত্র 9 জন রোগী ভর্তি রয়েছে, যেখানে প্রতিদিন 33, 36 এমনকি 40-এর কাছাকাছি রোগী সেখানে ভর্তি থাকতো। তো রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
আমাদের সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় 300 জন হামের রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে 250 জন রোগী সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে গিয়েছে। এখন পর্যন্ত বরগুনায় 6 জন শিশুর মৃত্যু হয়েছে এবং গতকালকের পর্যন্ত 35,000-এর মতো হামের টিকা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন, তারপরেও তারা আশঙ্কা করছেন যে আরো হয়তো 15 থেকে 1 মাস হামের রোগী হয়তো আসতে পারে। যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেখানে হয়তো রোগীর সংখ্যা কমতে পারে, তবে এখানে এখনো হামের আশঙ্কা একেবারে মুক্ত নয়, কেননা এই 2-1 দিন কমছে, আবার 2-1 দিন পরে আবার কিন্তু বেড়ে যাচ্ছে এবং প্রতিদিনই শিশু ওয়ার্ডে রোগী আসছে, ডায়রিয়া ওয়ার্ডে রোগী আসছে এবং ডায়রিয়ার সংখ্যাও কিন্তু অনেক বেশি। প্রায় 100 জন রোগী ডায়রিয়ায় প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে। তো সেখান থেকে শনাক্ত হয়ে হাম ওয়ার্ডে কিন্তু অনেক শিশুরা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ডাক্তাররা বলেছেন যে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি যদি মেনে চলা যায় এবং শিশুরা যদি হামের টিকা দেয় তাহলে হয়তো খুব শীঘ্রই বরগুনায় হামের রোগীর সংখ্যা কমে যাবে এবং এটা আমাদের কন্ট্রোলে চলে আসবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। তবে তারা মা বাবাদের সতর্ক হওয়ার কথা বলেছেন। একই সাথে আমাদের পরিষ্কার। ধন্যবাদ আপনাকে। পাননি রিটার্ন টিকিট শেষ হয়ে গেছে ভিসার মেয়াদ। মাস্ক হজ গ্রুপের প্রতারণায় সৌদিতে আটকা পড়েছেন নারী সহ 21 জন ওমরা যাত্রী। এমন অভিযোগ করে সরকারের হস্তক্ষেপ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন যথাযথ পদক্ষেপ নিতে কাজ শুরু করেছেন তারা। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান সব দায় চাপালেন টিকিট এজেন্সির ওপর। আরও জানাচ্ছেন এয়ার বাদল। গত 24 মার্চ ওমরা করতে সৌদি আরবে যান আবু ইউসুফ সহ 25 জন। ভুক্তভোগীদের অভিযোগ 5 এপ্রিল রিটার্ন টিকিট দেওয়ার কথা থাকলেও মাস্ক হজ গ্রুপ তা না দেয়ায় দেশে ফিরতে পারেননি কেউ। এর মধ্যে 18 এপ্রিল শেষ হয় ভিসার মেয়াদও। হজ গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা, ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। ভিসার লাস্ট ডেট 18 তারিখ, এর মধ্যে সে টিকিট দেয় নাই। ফলে আমরা মানসিকভাবে অত্যন্ত পীড়া পেয়েছি। আমাদের পরিবারবর্গ তারাও খুব উদ্গ্রীব হয়ে আছে। আমার 2টা ছেলে দেশে ছোটো ছোটো, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বাড়িতে কেউ নাই, খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার দ্রুত চেষ্টা করুন ভাই। দেশে ফিরতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। বর্তমানে আমরা যেখানে আছি আমাদের কোনো খাবারেরও ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই, আমরা খুব কষ্টে আছি। আমরা দ্রুত দেশে যেতে চাই, সরকার আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। আমরা কিনা খাইতে খাইতেছি, আমরা অনেক কষ্ট আছি, আমরা দেশে যেতে চাই। গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আমাকে এবং আমার নানুকে উনি 22 তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। আমি কিভাবে ইমিগ্রেশন ক্রস করব, কিভাবে যাব আমি নিজেও জানি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের একটা দ্রুত ব্যবস্থা করতে এবং এই মাস হজ গ্রুপের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়। ওনাদের বিরুদ্ধে আমরা খুবই কষ্টে আছি, আমাদের সাথে আরও অনেক লোক আছে, ওনারাও খুব কষ্টে আছে। টিকিট এজেন্সির উপর দায় চাপান মাস্ক হজ গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। ওনাদের ভাষ্য হলো এটা যুদ্ধ পরিস্থিতির কারণে ওনাদের কেনার ক্যান্সেল হয়ে গেছে, তাদেরকে 100% টাকা দিয়ে নিয়েছি। তাহলে উচিত ছিল সাথে সাথে 100% রিটার্ন টিকিট গুলো ইস্যু করে দেয়া। এটা যে ওনারা বুকিং করে দিচ্ছে এটা অবশ্যই ওনার ব্যবসার সাথে মানায় না। এটা এক ধরনের তো প্রতারণাও বলতে পারি, অসতর্কতামূলকও বলতে পারি। এটা তো ঠিক না। আমি তো টাকা দিয়েছি, আমি কেন পেরেশানি নিব? আমার হাজিরা কেন কষ্ট করবে? বিষয়টি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের নজরে আনলে তিনি বলেন, এই ব্যাপারে কাজ অবশ্যই সরকার করবে। যারা এই প্রতারণা করেছেন যদি সেটা প্রমাণিত হয়, যদি সেটা দোষী হয়, অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর মন্ত্রণালয়ে লিখিতভাবে তারা ফাইন আমরা নিশ্চয়ই এটা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। ধর্মমন্ত্রী বলেন, আটকে পড়াদের বিষয়ে তিনি অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে কাজও শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে সমস্ত ট্রাভেল এজেন্সি এই কাজগুলি করতেছেন, যে এজেন্ট এগুলি করতেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীরা যাতে সহসা ফিরতে পারে, যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাই করব। তবে এ ধরনের হয়রানির ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নেবে আশা ভুক্তভোগীদের। বলবেন কিছু বুঝছেন,
মানে কয় তারিখে আর বাদল, RTV, ঢাকা। জলে কুমির, বনে বাঘ, তবে সুন্দরবনে এর চেয়েও বড় আতঙ্ক জলদস্যু। ভরা মৌসুমে সাতক্ষীরার সুন্দরবন অংশে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক চক্র। তাদের অত্যাচারে জেলার বনজীবীদের দিন কাটছে শঙ্কা আর আতঙ্কে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট, যেখান থেকে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন সাতক্ষীরার হাজারো বনজীবী। তবে আবারও জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে সুন্দরবনের সাতক্ষীরা অংশে। সম্প্রতি 10 মৎস্যজীবীকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় একটি জলদস্যু চক্র। এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বর্তমানে নতুন নামে আত্মপ্রকাশ ঘটেছে একাধিক বাহিনীর। এতে বাঘের চেয়ে বর্তমানে জলদস্যু আতঙ্কে দিন কাটছে জেলার বনজীবীদের। জলদস্যুদের কার্ড নিয়ে সব জেলে, মোয়াল, বল সকলেই চিন্তাযুক্ত, কারণ একটা দুইটা জলদস্যু না, অনেকগুলো জলদস্যু। আমাদের ভয় শুধু জলদস্যুর, তাছাড়া আমরা আর কাউকে ভয় করি না। ভালোভাবে আমরা সুন্দরবনে চলতে পারি, এই জলদস্যু নির্মূল করতে পারে, এইটি আমাদের সরকারের কাছে আবেদন। সম্প্রতি সাতক্ষীরা সফরে গিয়ে জলদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সমর্পণ করা হয়েছিল, তারা সঠিক পথে আসেনি। আপনি অন্যায় করবেন, আপনাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে, এটা হচ্ছে আমার কথা এবং আমার মন্ত্রণালয়ের কথা। তবে জলদস্যু প্রতিরোধে সরকারকে উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক। বন বিভাগকে শক্তিশালীকরণের জন্য প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে আমার পক্ষ থেকে, যে এটা উন্নত প্রযুক্তি বা ড্রোনের মাধ্যমে পুরো বনটাকে একটা ভিজিলেন্সের মধ্যে আওতায় আনা, যেখানে বনদস্যুদের আস্তানা কোথায়, এইগুলো আসলে উন্নত প্রযুক্তি ছাড়া সম্ভব না। দ্রুত জলদস্যু নিয়ন্ত্রণ করা না গেলে সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক খাত হুমকির মুখে পড়বে বলে মত সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। জ্বালানি সংকটের মধ্যে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। এতে দুশ্চিন্তায় আছেন উপকূলের লাখো জেলে। পর্যাপ্ত সরকারের প্রণোদনা না পাওয়ার অভিযোগ আর ক্রমবর্ধমান ঋণের বোঝায় দিশেহারা তারা। জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা না গেলে বাড়তে পারে মানবিক সংকট। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বরগুনার পাথরঘাটায় সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে বরগুনার পাথরঘাটার জেলেদের জন্য এই 58 দিন বয়ে এনেছে চরম অনিশ্চয়তা। চলতি মৌসুমে জ্বালানি তেলের সংকটের কারণে অধিকাংশ জেলে সাগরে যেতে পারেননি। পাথরঘাটায় 11,411 জন নিবন্ধিত জেলে থাকলেও সরকারি চাল পান মাত্র হাতে গোনা কয়েকজন। তাও আবার সময় মতো না পৌঁছানোর অভিযোগ উপকূলের এই শ্রমজীবীদের। জাল আর নৌকা মেরামতের জন্য বিভিন্ন NGO ও সমিতি থেকে নেয়া ঋণের বোঝা এখন বিস্ফোরা। আয় বন্ধ থাকলেও পাওনাদারদের তাগাদায় এলাকা ছাড়া হওয়ার উপক্রম অনেকের। এই যে বরাদ্দ যে চাল আমরা আনতে পাইতেছি না, সরকারের অবরোধ মানতে আছে, এর জন্য আমাকে সহযোগিতা করলে ভালো হইতো। 58 দিন যে অবরোধ, এই অবরোধটা মনে হয় একটু কমাই দিলে হয়তো অনেক জেলেদের জন্য হয়তো ভালো হইতো। কিস্তিও মাপ নাই, এমনি পেটে দেওয়া মাপ নাই, খেতেও হবে, কিস্তিও দিতে হবে এবং পোলাপানের লেখাপড়ার খরচাও চালাইতে হবে। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা চাল দেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। ইতিমধ্যে আমাদের যে সমুদ্রে যে অবরোধ চলতেছে, অবরোধের জন্য জেলেদের যে প্রতি মাসে 40 কেজি করে 58 দিনের জন্য 77 কেজি করে চাল জেলে পরিবারের চালের বরাদ্দ আমরা পেয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা এই যে জেলে পরিবারের কাছে 11,411 জন জেলে পরিবারকে আমাদের চাল বিতরণ কার্যক্রম শুরু করব। সরকার ঘোষিত প্রণোদনা ও চালের সুষম বন্টন নিশ্চিত করা না গেলে মানবিক সংকট বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV। নাটোরের সিংড়া পৌরসভায় সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হচ্ছে গরু ও খাসির মাংস। পশুপালন মন্ত্রণালয়ের অধীনে প্রায় 27 লাখ টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ করা হলেও সেটি গত 2 বছর ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। নাটোর থেকে কামাল হোসেনের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আবরার মাহি।
সিংড়া পৌরবাসীর জন্য স্বাস্থ্যকর ও জীবাণুমুক্ত মাংস নিশ্চিত করতে 2023-24 অর্থ বছরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে লাইভ স্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় 27,50,670 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই আধুনিক মাংস বিক্রয় কেন্দ্র। লক্ষ্য ছিল এক ছাদের নিচে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি নিশ্চিত করা, কিন্তু বাস্তবতা ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, মাংস বিক্রির পর বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। আধুনিক শেড ব্যবহারে কসাইদের বাধ্য না করায় এবং প্রশাসনের তদারকি না থাকায় এই ভোগান্তি এখন চরমে। ধুলোবালি আর অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত অবস্থায় বিক্রি হচ্ছে মাংস, যা কেড়ে নিচ্ছে জনস্বাস্থ্যের নিরাপত্তা। এখানে এই ঘরটা নির্মাণ করা হচ্ছে, মাছ, মুরগি, খাসি, গরু এগুলো বেচে কিনা হবে, কিন্তু এখানে খালি মাছ আর মুরগি হয়, কিন্তু খাসিরা এখন আসে না। এরা রাস্তাঘাটে করে এবং এখানে লোকজন নাই, পার্শ্ববর্তী লোকজনের অসুবিধা। গরু হচ্ছে যে মাংস বিক্রি করার হচ্ছে জায়গা, তারপরে খাসির মাংস বিক্রি করার জায়গা সরকার তৈরি করে দিছে, কিন্তু পাবলিক এটা ইউজ করছে না। নির্দিষ্ট স্থানে যেন খাসি মুরগি বিক্রি হয়, তাহলে আমাদের মানে পরিবেশ সুস্থ থাকবে, পরিবেশ দূষিত হবে না, পরিবেশ ভালো থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাটশেডে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং একই সাথে হাটশেডের মধ্যেই যেন তাদের এই দোকানগুলো থাকে, বাইরে যেন তারা রাস্তা বন্ধ করে এই দোকানগুলো বসাতে না পারে, সেজন্য আমরা সদা সজাগ আছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত এই আধুনিক কসাইখানাটি চালু করে সিংড়ার পরিবেশ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি পৌরবাসীর। আবরার মাহি, RTV। নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদী পৌর স্টেডিয়ামটি। দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা আর দখলদারিত্বে মাঠটি এখন খেলার পুরোপুরি অনুপযোগী। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার ফলে মাদকসেবীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে এই ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। এক সময় যে মাঠ মুখরিত থাকতো হাজারো দর্শক আর খেলোয়াড়দের খোলা হলে, আজ সেখানে শুনশান নীরবতা। পাবনার ঈশ্বরদী পৌর স্টেডিয়ামটি এখন শুধুই কাগজে কলমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে মাঠের বড় একটি অংশ ইট, পাথর ও বালু রাখার মহাল বানিয়ে রেখেছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকি না থাকায় স্টেডিয়ামটি মাদকসেবী ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। শৌচাগার, ড্রেসিং রুম সহ অন্যান্য কাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এরই মধ্যে চুরি হয়ে গেছে দরজা জানালাও। এত সমস্যার মাঝেও মাঠটিকে সচল রাখার চেষ্টায় স্বল্প জায়গায় চলছে খেলাধুলার প্র্যাকটিস। এখানে ইট, কংক্রিট দিয়ে ভরা মাঠের মাঝখানে আমরা যে প্র্যাকটিস করবো, একটু গেম খেলবো, তার মতন কোনো পরিবেশ। দরজা জানলা চুরি হয়ে গেছে। পাওয়ার প্ল্যান্টের কিছু পাথর পৌরসভার অনুমতি নিয়ে এই স্টেডিয়ামে ফেলানোর পর থেকে খেলার অনুপযোগী হয়ে গেছে। মাঠটা একেবারে অনুপযোগী করে ফেলেছে। এগুলা সরানোর জন্য কেউ নেই, উদ্যোগ নেয় না। পৌরসভা বলছে বারবার নোটিশ দিয়েও প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাঠ থেকে সরানো যাচ্ছে না। এমনকি অদৃশ্য এক শক্তির দাপটে যেন থমকে আছে সংস্কার কাজও। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের প্রত্যেক সম্পত্তির মতো চিন্তা করে এখানে বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। তাদের পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, পৌরসভা যখন এটা অপসারণ করতে পারে নাই, কি জানি কোনো অদৃশ্য শক্তির কারণে আমরা ঠিকাদারকে এখান থেকে অপসারণ করতে পারতেছি না। দ্রুত মাঠের শক্ত মাটি ও নির্মাণ সামগ্রী অপসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করার দাবি ক্রীড়া সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বাংলাদেশ সরকার বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে শিক্ষার্থীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা পাবেন। দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে সীমাবদ্ধ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন।
এই ঋণ সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, ভর্তি প্রমাণপত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনা করে ব্যাংকগুলো এই ঋণ প্রদান করবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ বাড়াবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।